ওকে, আজকের ক্লাস আজকের যে ক্লাসের জন্য আমরা এসেছি সেই ক্লাসটার নাম হলো ইন্টারনাল রিকনস্ট্রাকশন। ইন্টারনাল রিকনস্ট্রাকশন এবং আমার ওপর ভরসা কর, একটা 15 মার্কস অ্যাট স্টেক, 15টা নাম্বার এই চ্যাপ্টার থেকে তোর পাওয়া উচিত। 15 মার্কস। এই চ্যাপ্টারে কি আছে বলে নি আমি। এই চ্যাপ্টারে তোকে করতে হবে জার্নাল এন্ট্রিজ এবং জার্নাল এন্ট্রির পর ব্যালেন্স শিট। সিম্পল জার্নাল আর তার ব্যালেন্স শিট যদি নামাতে পারিস, পাক্কা 15 নাম্বার। কয়েনের যেমন দুটো দিক থাকে, এরও দুটো দিক আছে। নামাতে পারলে 15 এ 15, আর না নামাতে পারলে 1 থেকে 5-এর মধ্যে নাম্বার। তো একদিক থেকে দুর্ধর্ষ, যদি কয়েনের উল্টো দিকটা দেখিস প্রচন্ড ভয়াবহ। এবার তুই ডিসাইড করিস তুই কত পাবি, তোকে কত পেতে হবে। আমি যদি চ্যাপ্টারটা সম্বন্ধে বলি, এই চ্যাপ্টারটার জার্নাল গুলো সিম্পল কমন সেন্সের জার্নাল। কিরকম কমন সেন্স? আমি এখন কিছু গল্প বলবো, সেই গল্পটা যে যত ভালো বুঝতে পারবি তার জার্নাল গুলো তত ভালো করে নামবে। এখানে জার্নাল মুখস্থ করে যেতে পারবি না, একদম মুখস্থ করে যেতে পারবি না। তোকে যেটা করতে হবে, কমন সেন্স লাগিয়ে বুঝতে হবে যে আমরা কি শিখছি। তো ব্রেনটাকে একদম ঠান্ডা কর, খাতা পেন ভুলে যা, ফিফথ সেম ভুলে যা। আগামী 10 মিনিটস আমি একটা জার্নিতে নিয়ে যাচ্ছি, চ আমার সাথে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন মানে তো বুঝেছিস, পুনর্গঠন, নতুন করে তৈরি করা, রিস্ট্রাকচার করা, তাকে রিকনস্ট্রাকশন বলে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন কি, কেন, কখন হয়, কিসের জন্য হয়, আগে সেটা বোঝ। ধরে নে একটা কোম্পানি কনস্ট্যান্টলি 5 to 6 বা 10 ইয়ার্স লস করে আসছে। জাস্ট বোঝ, আজকের ক্লাসটা একদম বেসিক ক্লাস, জাস্ট বোঝ। একটা কোম্পানি 5 ইয়ার্স এর ওপরে জাস্ট লস করে আসছে, কনস্ট্যান্টলি লস করে আসছে। তোর কমন সেন্স কি করা উচিত? বলবি কোম্পানিটা বন্ধ করে দেওয়া উচিত। খুব কমন সেন্স। একটা কোম্পানি যখন 5 বছর লস করে আসছে কনস্ট্যান্টলি, কি করা উচিত? কোম্পানি বন্ধ করে দেওয়া উচিত। এখানে আমি আমার কিছু লজিক দিচ্ছি, তোরা শুধু শোন। একটা কোম্পানি মানে কি? একটা কোম্পানি মানে হেভি বড় জিনিস। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু তাও সিঙ্গুরে, আমাদের সিঙ্গুরে ধরে নে টাটার কোম্পানি হয়েছে। এই কোম্পানিতে 20 এমপ্লয়িজ কাজ করে। যিনি ধর্নায় বসেছিলেন, 200 এমপ্লয়িজ, যিনি ধর্নায় বসেছিলেন তিনি বলেছিলেন রতন টাটা চোর, এই 200 জনই জাপানিজ লোক আসবে, ভারতের কাউকে নেবে না, সিঙ্গুরের কাউকে নেবে না, বলেছিলেন। ভেরি গুড, ধরে নিলাম কিছুক্ষণের জন্য রতন টাটা চোর, এই 200 জন জাপানিজ ইঞ্জিনিয়ার এই ন্যানো কোম্পানিটা চালাচ্ছে সিঙ্গুরে, ধরে নিলাম। এবার কোয়েশ্চেন, এখানে যে পার্টস তৈরি হয় পুরোটাই কখনো একটা কোম্পানিতে তৈরি হতে পারে না। এই কোম্পানি এর বিভিন্ন পার্টস আউটসোর্স করবে বাইরে, সেখানে কিন্তু জাপানিজরা কাজ করবে না। এই 200 জন লোক যে এসেছে তারা প্রচুর মাইনে পায়, তারা টাকাটা রাখবে কোথায়? ব্যাংকে রাখবে। তো এর আশেপাশে ব্যাংক তৈরি হবে, সেখানে কিন্তু জাপানিজ কাজ করবে না। এই 200 জন লোক থাকবে কোথায়? একটা হাউজিং সোসাইটি দরকার, সেখানকার হেল্পিং হ্যান্ড দরকার, বাজার, স্কুল, এভরিথিং। এই কোম্পানিটাকে বেস করে এই টোটাল সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে যাবে। একটা কোম্পানি একটা সোসাইটির ওপর ঠিক এতখানি এফেক্ট ফেলে। এই কোম্পানিতে অ্যাক্টিভলি কাজ করছে 200 জন, কথার কথা, কিন্তু প্যাসিভলি কয়েক হাজার মানুষ আছে।
যারা এই কোম্পানির প্রোডাকশনের ওপর নির্ভর করে। তো একটা কোম্পানি শাটডাউন হয়ে যাওয়া মানে, বন্ধ করে দেওয়া মানে, এই এতজনকার এফেক্ট হবে, এই এতজন এফেক্টেড হবে। একটা কোম্পানি সামাজিক বা সোশ্যাল ইউনিট একটা, তুই চাইলেই বন্ধ করতে পারবি না, যেমন তুই চাইলেই কোম্পানি খুলতে পারবি না। তোকে কোম্পানি রেজিস্ট্রারের কাছ থেকে পারমিশন নিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। তেমন তুই কোম্পানি বন্ধ করতে গেলে তোকে কোর্টে যেতে হবে, পারমিশন নিতে হবে, আমি এই কোম্পানিটা শাটডাউন করতে চাইছি। কোর্ট কি দেখছে? কোর্ট দেখছে যদি আমি এই কোম্পানিটা শাটডাউন করিয়ে দিই, ঠিক আছে প্রচুর লস খাচ্ছে বটে, কিন্তু প্রচুর লোক আছে যারা বিচ্ছিরি ভাবে এফেক্টেড হবে। তখন কোর্ট এদের বোর্ড অফ ডাইরেক্টরকে ডাকছে, বলছে একবার আমার সাথে একটা মিটিং এ আসো। মিটিং এ এসেছে, এসে বলছে এই কোম্পানিটাকে কি কোনোভাবেই রিভাইভ করা যায় না, কোনোভাবে একটা লাস্ট চান্স দেওয়া যায় না, যদি এটা রিভাইভ করে আবার দাঁড়াতে পারে। ওই পয়েন্টে ইন্টারনাল রিকনস্ট্রাকশন কাজ করে। অর্থাৎ কোম্পানিটার অবস্থা খুব খারাপ, কোম্পানিটা প্রায় উঠে যাবার পজিশনে আছে, সেখান থেকে কোম্পানিটা রিভাইভাল মোডে যেতে চাইছে। সেই যাওয়াটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। অর্থাৎ আমরা ইন্টারনালি রিকনস্ট্রাক্টেড করবো আমাদেরকে। কোয়েশ্চেন, একটা কোম্পানি 5 বছর ধরে লসে যাচ্ছে মানে একটা কোম্পানির ব্যালেন্স শিট কেমন দেখতে হবে? খুব কমন সেন্স, আমি কোনো টেকনিক্যাল জায়গায় যাচ্ছি না, জাস্ট কমন সেন্স। আমি ব্যালেন্স শিটকে এইরকম দেখাচ্ছি, লাইবিলিটি অ্যাসেট, আমি কোম্পানি ব্যালেন্স শিটের ফরম্যাটেই যাচ্ছি না। ধর কোম্পানির ইকুইটি শেয়ার আছে, থাকবে, ধরে নে 1,00,000টা ইকুইটি শেয়ার ইন্টু ₹10, কত টাকা? 10 লাখ। এইবার কোম্পানির এসওপিএল আছে -5 লাখ, মানে কোম্পানির জমানো লস রে, প্রফিট অ্যান্ড লসে মাইনাস টাকা আছে, মানে কি জমানো লস আছে। আর ধরে নে কোম্পানির আদার লাইবিলিটিস আছে আরো 5 লাখ, তাহলে বল ব্যালেন্স শিটের টোটাল কত? 10 লাখ। এই অবস্থায় অ্যাসেট দিকে গুডউইল আছে 2 লাখ, ফিক্সড অ্যাসেটস আছে 6 লাখ, কারেন্ট অ্যাসেটস আছে 2 লাখ, এবং কোম্পানির 10 লাখ টাকার ব্যালেন্স শিটের টোটাল। জাস্ট একটা ইমাজিনারি ফিগার, একটা ইমাজিনারি ব্যালেন্স শিট, জাস্ট ইমাজিনারি ফিগার। কোর্ট ডাকলো ওদের পার্টিকে, বললো একটা রিভাইভালের সুযোগ নাও, দেখো আমার মনে হচ্ছে যেমন লস হচ্ছিল না, শেষ দিকে লসটা একটু কম হচ্ছে, বলছে আমার মনে হচ্ছে কোম্পানিটা রিভাইভ করতে পারে, তো একটা চান্স নাও। বোর্ড অফ ডাইরেক্টর বললো ওকে আমরা একটা চান্স নিচ্ছি, চলো সবাই মিলে একটা ট্রাই করে দেখি কোম্পানিটা রিভাইভ করা সম্ভব কিনা। ওদের কাছে প্রথম ওদের কাছে প্রথম যে সব থেকে বড় চ্যালেঞ্জটা আসবে এই ব্যালেন্স শিটটা। এই ব্যালেন্স শিটটা কত বড় খতরনাক ব্যালেন্স শিট আমি বলবো। গুডউইল কাকে বলে? গুডউইল হচ্ছে এক্সট্রা প্রফিট আর্নিং ক্যাপাসিটি অফ এ ফার্ম। যে ফার্মের প্রফিট আর্নিং ক্যাপাসিটি আছে সেই ফার্মের গুডউইল আছে। হ্যাঁ রে, এর তো 5 বছর ধরে নেগেটিভে যাচ্ছে, 5 বছর ধরে লসে যাচ্ছে, তাহলে এর ব্যালেন্স শিটে গুডউইল করছেটা কি? তার মানে এর ব্যালেন্স শিটে গুডউইল কোনো কাজ করছে না। তো এই গুডউইলটা নামকে ওয়াস্তে আছে অ্যাসেট সাইডে, যেটা থাকা উচিত নয়। আবার এইটা তো কোম্পানির কাছে একটা বার্ডেন, এই এসওপিএলটা প্রফিটে থাকলে আমি বলবো ওয়াও ভেরি গুড, কিন্তু লসে থাকা মানে বার্ডেন ভাই। কোম্পানি এটাকে নিয়ে বইবে কেন? এটা তো ফিকটিসিয়াস অ্যাসেটস হয়ে গেছে, এটা পিএল এর ডেবিট ব্যালেন্স, যাকে বলে ফিকটিসিয়াস অ্যাসেট। তো বোর্ড অফ ডাইরেক্টর আগে কি করবে? আগে চাইবে এই ব্যালেন্স শিটটাকে ঠিক করতে। কি ঠিক করতে চাইবে? বলবে দাঁড়াও
আমাদের দরকার আছে, আমাদের এই 5 লাখ টাকাটাকে ক্যান্সেল করতে হবে, করতে হবে। এই গুডউইলটাকে ক্যান্সেল করতে হবে, করতে হবে। আর এই ফিক্সড অ্যাসেট যেটা 6 লাখ দেখতে পাচ্ছি, এটা একদম খারাপ অবস্থায় আছে। এই ফিক্সড অ্যাসেটস এর আজকের দাম 4 লাখ। এই ফিক্সড অ্যাসেটস এর আজকের দাম কত? 4 লাখ। তার মানে ফিক্সড অ্যাসেটসও কত কমে যাচ্ছে? 2 লাখ। বলতো কি অবস্থা? ব্যালেন্স শিটটার দিকে তাকিয়ে কমন সেন্স দিয়ে ভাব, কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এইখান থেকে 5 লাখ কমাতে হবে, এখান থেকে 2 লাখ কমাতে হবে, এখান থেকে 2 লাখ কমাতে হবে। বলবে এইগুলোকে আমাকে কমাতেই হবে। তো এগুলো কে কমাবে? কোথা থেকে কমাবো? কমিয়ে ব্যালেন্স শিটটাকে দাঁড় করাবো। আমরা কার কাছে অ্যাপ্রোচ করব? ইকুইটি শেয়ার হোল্ডারকে। বলবো দেখুন, আপনারা 10 লাখ টাকা পান, আমি বুঝলাম 10 লাখ টাকা পান, ভেরি গুড। আজকে যদি কোম্পানিটা উঠে যায়, আজকে যদি এই মুহূর্তে কোম্পানিটা উঠে যায়, আপনারা একটা টাকা পাবেন না। দেখুন আপনারা রাজি কিনা। তার থেকে বরঞ্চ আপনারা আসুন, একটা মিটিং করি আপনাদের সাথে। আপনারা কিছু টাকা ছেড়ে দিন। বলবে কত টাকা ছাড়বো? বলবে এই যে আপনাদের শেয়ারটার দাম 10 টাকা না, আমি এই শেয়ারটার দাম 1 টাকা করে দিচ্ছি। অর্থাৎ 1 লাখটা শেয়ার 1 টাকা করে। তাহলে যেটা 10 লাখ, সেটা এখন কত হয়ে যাবে? 1 লাখ। তার মানে কোম্পানির কাছে একটা 9 লাখ টাকার ফান্ড তৈরি হলো। লজিক লাগা। লাইবিলিটিতে 10 লাখ ছিল, সেটা 9 লাখ, সেটা 1 লাখ হয়ে গেল। কোম্পানির একটা ফান্ড তৈরি হয়ে গেল। কত টাকা? 9 লাখ। সেই ফান্ড দিয়ে এগুলোকে রাইট অফ করতে থাকবে। এই অ্যাসেট গুলোকে সেই ফান্ড দিয়ে কি করতে থাকবে? রাইট অফ করতে থাকবে। অর্থাৎ কোম্পানির লক্ষ্য কি? কোম্পানির লক্ষ্য লাইবিলিটি সাইডে যে পার্টিগুলো আছে তাদের থেকে চাঁদা কালেক্ট করা, তাদেরকে অ্যাপ্রোচ করা যে আপনারা কিছু কিছু টাকা ছাড়ুন। সব থেকে বেশি টাকা কে ছাড়বে? ইকুইটি শেয়ার হোল্ডার, কারণ এরাই মালিক। তারপর ডিবেঞ্চারের কাছে যাবে, তারপর ক্রেডিটারের কাছে যাবে, গিয়ে অ্যাপ্রোচ করবে যে যদি কোম্পানি উঠে যায় আপনারা কিচ্ছু পাবেন না, আমরা চাইছি রিভাইভ করতে, আপনারা সাহায্য করুন। টাকা দিয়ে বাড়ি থেকে সাহায্য করতে হবে না, আপনাদের যে লাইবিলিটি আছে আমাদের কাছে সেটা কমিয়ে দিন। আগের দাম ছিল 10, এখন সেটা 1 টাকার নিন। মানে আগে আপনাদের 1 লাখটা শেয়ার ছিল 10 টাকা করে, এখন ওই 1 লাখটা শেয়ারই থাকছে, কিন্তু 1 টাকা করে। যদি কোম্পানি আবার রিভাইভ করে, তাহলে আমরা আবার কিন্তু পরে শেয়ারের দাম বাড়িয়ে নেবো। একদম টেনশন করবেন না, আমরা চেষ্টা করছি রিভাইভ করানো। এবার একটা প্রফেশনালকে দিয়ে একটা স্কিম অফ রিকনস্ট্রাকশন বানানো হবে, স্কিম বানানো হবে। সেই স্কিমটা নিয়ে সমস্ত অ্যাভেলেবেল পার্টিকে ডাকা হবে, ডেকে তাদের সাথে একটা ডিসকাশনে বসানো হবে যে আপনারা রাজি? বলতে কি অবস্থা হবে? 90% লোক রাজি হয়ে যাবে, হ্যাঁ আমরা রাজি। কোর্ট বলেছে যারা রাজি নয় তাদেরকে টাকা দিয়ে সেটেল করে দাও। লজিক্যালি 90, তোদের তোদের লেভেলে দেখবি সবাই রাজি হয়ে গেছে, রাজি হয়ে যাবে। তুই কে? তুই অ্যাকাউন্টেন্ট। এবার ওই মিটিং এর পর বোর্ড অফ ডাইরেক্টর তোর কাছে এসেছে, এসে বলছে দেখো এইগুলো এগুলো হয়েছে আমাদের মিটিং এ, তুমি শুধু অ্যাকাউন্টেন্সি তো জানো, তুমি তুমি শুধু জার্নালটা পাস করে নতুন ব্যালেন্স শিটটা করে দাও। তুই বলবি কি কি হয়েছে? বলে এই যে ইকুইটি শেয়ার হোল্ডার 9 লাখ ছেড়ে দিয়েছে, সেই টাকাটা দিয়ে গুডউইলকে রাইট অফ করে দাও, মুছে দাও, পিএলটাকে মুছে দাও, ফিক্সড অ্যাসেটটাকে মুছে দাও। তোর কাজ হবে জার্নাল পাস করা, করে নতুন ব্যালেন্স শিটটা তৈরি করে দিয়ে চলে আসা, 15টা নাম্বার পাবি। এই অঙ্কের আর একটা পার্ট আছে যেটা তোদের সিলেবাসে নেই, ওই স্কিমটা তৈরি করা। যদি কেউ মাস্টার্স করিস, এমকম করিস, সেখানে আছে ওই স্কিমটা তোকে তৈরি করতে হবে। আর আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসে কি আছে? ওরা একটা স্কিম তৈরি করে তোকে দেবে, তুই অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট ওই স্কিমটা কিভাবে খাতায় লিখতে হবে সেটা তোকে লিখতে হবে। তাহলে ইন্টারনাল রিকনস্ট্রাকশন কি? এক কথায়, কোম্পানিটার খুব বাজে অবস্থা, কোম্পানিটা রিভাইভ করার চেষ্টা করছে, তার জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে। সেই স্কিমটায় কি বলা হয়েছে? লাইবিলিটি যারা যারা আছে তারা কিছু কিছু টাকা ছেড়ে দেবে। তারা যে টাকাটা ছেড়ে দেবে
সেটা দিয়ে একটা ফান্ড তৈরি করা হবে। সেই ফান্ডটার নাম কি? আগেকার নাম ছিল ক্যাপিটাল রিডাকশন, এখন রিকনস্ট্রাকশন লিখতে হয়। সেই ফান্ডটার নাম কি? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। অর্থাৎ যারা যে টাকা ছাড়বে সেই টাকাটা কোথায় ট্রান্সফার করব আমরা? ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে। তাহলে একটা ফান্ড, একটা হেলদি ফান্ড তৈরি হবে। সেই ফান্ডটা নিয়ে কি হবে? অ্যাসেট সাইডে যে যে আইটেমগুলো ভুল আছে প্লাস আমার যদি কোনো লস জমানো থাকে সেগুলোকে রাইট অফ করা হবে। এখন এর পর কি হতে পারে? ফান্ডে কিছু টাকা বেঁচে থাকতে পারে। রাইট অফ করার পরে কি হতে পারে? ফান্ডে কিছু টাকা বেঁচে থাকতে পারে। সেই টাকাটাকে কোথায় ট্রান্সফার করতে পারবো আমরা? ক্যাপিটাল রিজার্ভে, যে বেঁচে আছে, স্কিমের পরেও বেঁচে আছে। কি হবে না? ফান্ডে টাকা কম পড়বে না। লজিক দে। কেউ একজন স্কিম তৈরি করে তারপর তো তোকে দিয়েছে, যদি ফান্ডে টাকা কম পড়ে তাহলে জানবি তুই অঙ্ক ভুল করছিস। কিন্তু এমন হতে পারে ফান্ডে টাকা বেশি হয়ে গেছে, সেই টাকাটাকে আমরা কি করব? ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব। তাহলে তুই কে? তুই অ্যাকাউন্টেন্ট। তোর কাজ কি? স্কিমের জার্নাল করে নতুন ব্যালেন্স শিট তৈরি করে দিয়ে চলে আসা। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। এটাকে সিম্পল মানে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। এবার আমি একটা অঙ্ক পড়ছি, অঙ্কটা করতে হবে না কিন্তু শুধু পড়, আমার সাথে পড়। আমি এতক্ষণ যে গল্পটা বললাম সেই গল্পের সাথে এই অঙ্কটা মিলছে কি দেখ। সামস নাম্বার 2 আমাদের পুরনো বইয়ে 593 পেজ আর নতুন বইয়ের 512 পেজ। সামস নাম্বার 2 পড়ছি আমি। বলছে এবিসি কোম্পানি লিমিটেড prepare a scheme of reconstruction which was approved by the court। আগে বল এই লাইনটার মানে বুঝেছিস? ওরা একটা রিকনস্ট্রাকশন স্কিম তৈরি করেছে যেটা কোর্ট অ্যাপ্রুভ করেছে। ভেরি গুড। দ্য স্কিম ইজ অ্যাজ আন্ডার। কি স্কিম? এ, ইকুইটি শেয়ারস টু বি রিডিউসড ফ্রম 50,000টা শেয়ার 10 ইচ টু 40,000টা শেয়ার 5 ইচ, ফুললি পেড। আমি আবার বলছি, কোনো গোল্ডেন রুল নয়, কোনো জার্নালের কোনো রকমের চিন্তা করবি না, শুধু কমন সেন্সটাকে পুশ কর। আগেকার ইকুইটি শেয়ার কত ছিল বল? 50,000টা শেয়ার ছিল 10 টাকা করে। 50,000টা শেয়ার 10 টাকা করে মানে 5 লাখ। সেটা চেঞ্জ হয়ে কি হচ্ছে বল? 40,000টা শেয়ার 5 টাকা করে কত টাকা হচ্ছে? 40,000, 2 লাখ। তার মানে 5 লাখ টাকা। হ্যাঁ, 5 লাখ টাকার ক্যাপিটালটা ওরা বলছে 2 লাখে সেটেল করে দাও। টাকা দিতে হবে না, 5 লাখটা কমে কত হচ্ছে? 2 লাখ। 3 লাখ যেটা বেঁচে যাচ্ছে সেটা ফান্ডে ট্রান্সফার করব। ফান্ডটার নাম কি? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। ফান্ডটার নাম কি? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। এবার আমি একটা জার্নাল বোর্ডে লিখছি, তোরা কিছু করবি না। জার্নালটা লজিক্যালি বোঝ, কমন সেন্স দিয়ে বোঝ। বোঝ। ইকুইটি শেয়ার লিখবি না কেউ। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আমাকে একটা কথা বল, ক্যাপিটাল ডেবিট করা মানে কি? ক্যান্সেল করা। ক্যাপিটাল ডেবিট করা মানে কি? ক্যান্সেল করা। তাহলে আমি কি বললাম? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 2, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 2, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট। আমি পুরোটা লিখলাম না, ছোট করে বললাম, টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট। আমি যদি এই জার্নালটা লিখি তুই বলবি হয় না দাদা, কি করে ক্যাপিটাল ডেবিট করব, আবার সেই ক্যাপিটালকে কি করে ক্রেডিট করে? এরকম জার্নাল হয় নাকি? আমি তোকে বলবো হ্যাঁ এটাই হয়, কিন্তু একটা শেয়ার ক্যান্সেল হচ্ছে সেই জন্য সেটা ডেবিট, আর একটা শেয়ার নতুন করে তৈরি হচ্ছে সেই জন্য সেটা ক্রেডিট।
তাহলে শেয়ার ক্যাপিটাল ডেবিট আবার শেয়ার ক্যাপিটাল ক্রেডিট এটা হতে পারে নাকি? ইম্পসিবল। এখান থেকে বাঁচার উপায়, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট। তার মানে কি রে, 10 টাকার শেয়ারটাকে আমি ক্যান্সেল করলাম। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹5 অ্যাকাউন্ট, তার বদলে কোন কোন শেয়ারটা তৈরি হলো 5 টাকার, আর যে টাকাটা বেঁচে গেল ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ব্যালেন্স। আমি যদি টাকা লেখার চেষ্টা করি, এটা ডেফিনেটলি 5 লাখ, এইটা ডেফিনেটলি 2 লাখ, এবং কত টাকা ফান্ডে চলে গেল 3 লাখ। যদি বুঝে যাস তাহলে কিন্তু এই চ্যাপ্টারটার অনেকখানি বুঝে গেছিস। প্রায় সব জার্নালই এই ক্যাটেগরির, একটাকে ক্যান্সেল করে তার বদলে নতুন কিছু এনে বাকিটা ফান্ডে তৈরি করতে হবে। কমন সেন্সের জার্নাল। হেভি করে দেখ বুঝেছিস কিনা। অনলাইন ক্লিয়ার? চল, ভেরি গুড, হাত চালা। টপে হেডিং লিখতো ইন দা বুকস অফ এবিসি। জার্নালে ছক কাটতে হবে না, সময় দেবো না। জার্নালের মতো করে করিস, ছক কাটতে হবে না। বাড়িতে যখন করবি ছক কেটে করিস। ইন দা বুকস অফ এবিসি কোম্পানি লিমিটেড লেখ। ইন দা বুকস অফ ওপরে একদম এবিসি কোম্পানি লিমিটেড, নিচে জার্নাল এন্ট্রিজ, নিচে জার্নাল এন্ট্রিজ। ছক কাটার দরকার নেই, এমনি কর। ইন দা বুকস অফ এবিসি কোম্পানি লিমিটেড, নিচে জার্নাল এন্ট্রিজ। প্রথম জার্নালটা সুন্দর করে লিখবি, শোন। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট কর। সুন্দর করে করবি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹5 অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹5 অ্যাকাউন্ট, আর টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট। নিচে ব্র্যাকেটে ব্যালেন্স লেখার দরকার নেই, বা তুই লিখতেও পারিস, লেখ, ভালো লাগবে দেখতে। টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। টাকা লেখ 5 লাখ, তারপর 2 লাখ, 3 লাখ। ন্যারেশন বলছি, বিং বিং বইটা দেখে বলতো কি হয়েছে, বইটা দেখে বল কি হয়েছে। বিং 50,000 ইকুইটি শেয়ারস of ₹10 each, being 50,000 equity shares of ₹10 each, converted into, convert হয়েছে, converted into, converted into, কোথায় কনভার্ট হয়েছে? 40,000 equity shares converted into 40,000 equity shares at the rate of ₹5 each. 40,000 equity shares at the rate of ₹5 each, as per special resolution number ... comma dated ... comma as per special resolution, মানে board's resolution নয়, as per special resolution number ... dated ... court's order, court apostrophe s, court's order ... court's order number, আরো ভালো হয় court's order number ... bracket close। এখানে as per কি লিখতে হয়? এখানে as per special resolution number, special resolution dated আর কোর্টস অর্ডার নাম্বার। কোর্টের অর্ডার বা কোর্টের পারমিশন ছাড়া কিচ্ছু হয় না এগুলো। এটা হচ্ছে তার ন্যারেশন। এই অবধি দারুণ করে বল বুঝেছিস কিনা, নিজেরা দেখ, বোঝ। অনলাইন ফুল ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড।
যদি তাই হয় আয় সেকেন্ড ডেটটায়, বুঝবি, ভয় পাবি না কিন্তু, আমি আবার বলছি একদম ভয় পাবি না। সেকেন্ড ডেটটায় দেখ 3,000, ভালো করে শুনবি, 3,000 6% প্রেফারেন্স শেয়ার অফ 100 ইচ ছিল ওদের। 3,000টা 6% প্রেফারেন্স শেয়ার ছিল, কত করে? 100 ইচ। তাদেরকে গিয়ে কি বলেছি আমরা? আর টু বি কনভার্টেড ফ্রম 6% to 8%। বলছে শোনো, তোমাদের 6%টাকে আমরা 8% করে দেবো, আনন্দ করো। বলছে তোমাদের তো 6% ছিল, মানে তোমরা ডিভিডেন্ড কত পার্সেন্টে পেয়েছে? 6। আমি সেটা 8%-এ দেবো, আনন্দ করো। তার বদলে কি করবে তোমরা? কনভার্টেড ফ্রম 6% to 8%, বাট রিভ্যালিউড ইন এ ম্যানার ইন হুইচ টোটাল রিটার্ন অন দেম রিমেইন আনএফেক্টেড। হেভি লাইন, হেভি মানে হেভি লাইন। ইন ফিউচার অনেক টাফ অঙ্কে এই লাইনটা পাবি। গল্পটার ভেতরে ঢোক, যদি ভিতরে ঢুকতে না পারিস এই চ্যাপ্টারটা তোর নয়। গল্পটার ভিতরে ঢোক। বল, আগে এই অবস্থায় ওদের কতগুলো প্রেফারেন্স শেয়ার আছে? 3,000। কত করে দাম? না, দাম কত করে? 100। 3,000টা যদি 100 করে দাম হয়, তাহলে দাম হচ্ছে 3 লাখ টাকা। সবাই কনফার্ম না কনফার্ম নয়? দাম হচ্ছে কত টাকা? 3 লাখ। কোয়েশ্চেন, আগেকার প্রেফারেন্স শেয়ারটার নাম কি ছিল? 6%। তার মানে ওরা 3 লাখের 6%, অর্থাৎ 18,000 টাকা ডিভিডেন্ড পেত। পেত তো? এবার ওরা কি বলছে বলতো? বলছে শোনো, এই 6%টাকে আমরা 8% করে দেবো। এই 6%টাকে আমরা কি করে দেবো? 8%। কিন্তু এমন ভাবে চেঞ্জ করো যাতে আগেও যা ডিভিডেন্ড পেত এখনো তাই ডিভিডেন্ড পায়, আনন্দ করো। বল হাই দেখো। তার মানে এই 18,000 বাই, বলতো এই 18,000টা, এই 18,000 টাকাই সে ডিভিডেন্ড পাবে, কিন্তু কোন পার্সেন্ট রেটে? করে দেখতো 18,000কে 8% ভাগ করে দেখতো। 18,000/8, 18,000/8%, 2,25,000। 18,000/8% করলে কত হয়? 2,25,000। আমি সোজা করে বলবো, 2,25,000-এর 8% কত হয়? 18,000। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, তুই বুঝেছিস কিনা সেটা সব থেকে জরুরি জিনিস। অর্থাৎ আগেকার প্রেফারেন্স শেয়ার ছিল 3 লাখ, তার নাম কি ছিল? 6%। সেই প্রেফারেন্স শেয়ারটা এখন হবে 2,25,000, যার নাম কত হবে? 8%। বলছে আগে তোমরা 3 লাখের 6% 18,000 পেতে, এখন 2,25,000-এর 8% 18,000-ই পাবে। বলছে এমন ভাবে চেঞ্জ করো যাতে টোটাল ডিভিডেন্ডটা সেম থাকে। কিন্তু কোথাও এই 18,000-ও বলেনি, আর কোথাও 2,25,000-টাও বলেনি। এই পুরোটা হচ্ছে দারুণ একটা ক্যালকুলেশন। যদি বুঝে যাস, হেভি করে বুঝেছিস। এবার আমি লাইনটা আর একবার পড়ছি, আগে দেখ, তারপর আমি জিজ্ঞাসা করব বুঝেছিস কিনা। পড়ছি, শোন। বলছে 3,000 6% প্রেফারেন্স শেয়ারস অফ 100 ইচ। 3,000 6% preference shares of 100 each are to be converted from 6% to 8%. বলছে শোনো না, ওই 6% এখন 8% হয়ে যাবে, বাট রিভ্যালিউড ইন এ ম্যানার ইন হুইচ দ্য টোটাল রিটার্ন অন দেম রিমেইন আনএফেক্টেড। বলছে যাতে টোটাল রিটার্নটা আনএফেক্টেড থাকে। তোর ব্রেনে কোয়েশ্চেন হবে, আগের রিটার্ন কত? 3,লাখের 6%, 18,000। এখনের রিটার্ন কত? 18,000, কিন্তু কত পার্সেন্ট রেটে? 8% রেটে। তাহলে কত হলে হয়ে যাবে? 2,25,000। তার মানে সোজা ভাবে দেখতে গেলে 3 লাখ টাকার প্রেফারেন্স শেয়ারটা 2,25,000 হয়ে যাচ্ছে, তাহলে ফান্ডে 75,000 যাচ্ছে। এটা ওরা বললো না, ল্যাঙ্গুয়েজ দিয়ে বললো, তুমি করো। হেভি করে বুঝেছিস কিনা দেখ। অফলাইন, এভরিওয়ান অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। দাঁড়া দেখিনি, বুঝেছিস তো বুঝলাম। বল দেখিনি জার্নাল কি? কাকে ক্যান্সেল করবি? 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ভেরি গুড।
তার বদলে কে আসবে? টু 8% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট। একটা গল্প বলি, এখানে শেয়ারের দাম লেখার দরকার নেই, লজিক দিবি, এখানে নাম আছে তো 6 আর 8। হ্যাঁ, আগেরটাই কিন্তু ইকুইটি শেয়ার আর ইকুইটি শেয়ার ছিল, কিভাবে হয় ওই জন্য আমরা থেকে 10-5 লিখতে হয়েছে, এখানে লিখতে হবে না। এবং টাকাটা কেমন হবে? এটা 3 লাখ, শুনতে পাচ্ছি না, এটা কত? 2,25,000। তাহলে ফান্ডে কত? 75। এবার এটার জন্য একটা নোট লাগবে, আমি পরে বলছি, নোটটা আমি পরে বলছি, ওরা পরীক্ষাতেও নোটটা করতে হবে। কিন্তু এই পুরো গল্পটা বুঝেছিস কিনা? আমি কিন্তু বলেছিলাম এই চ্যাপ্টারটাই গল্প, যদি গল্প বুঝতে পারিস গল্প শেষ। একটা হেভি গল্প অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড, করো, ভেরি গুড, সুন্দর করে করো। তাহলে জার্নালটা হচ্ছে 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 6% preference share capital account debit to 8% preference share capital account, to 8% preference share capital account আর to capital reconstruction account bracket balance, to capital reconstruction account bracket balance। টাকা লিখবি 3 লাখ, 2,25,000 আর 75। আগে নোট লিখছি, পরে ন্যারেশনটা করছি। লেখ নোটস, নোট লেখ নমিনাল ভ্যালু অফ, নোট বলে লেখ নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু অফ 8% প্রেফারেন্স শেয়ার সমান, নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু মানে আসল দাম, নমিনাল ভ্যালু অফ 8% প্রেফারেন্স শেয়ার ইকুয়ালস টু, জনগণ বোর্ড টাকা, আমি যেটা লিখবো সেটা হ্যাঁ বলবি, হ্যাঁ, রুপিস 3 লাখ। বল এটা কার নমিনাল ভ্যালু? 6% ইন্টু 6%। বল আমি কি করলাম? আমি করলাম আগেকার কত ডিভিডেন্ড পেতো সেটা বের করলাম, এই ডিভিডেন্ডটাই পাবে কত পার্সেন্ট দিয়ে? 8%, সমান কত টাকা দাঁড়িয়ে যাবে? 2,25,000। এটাই হচ্ছে 8% প্রেফারেন্স শেয়ারের নমিনাল ভ্যালু। এটা পরীক্ষার হলে দেখাতে হবে। আরেকবার, 3 লাখের 6%টা কি? আগেকার ডিভিডেন্ড, সেটাই তুলবে কি দিয়ে? 8% দিয়ে, বাই 8%। হেভি করে দেখ অনলাইন, বুঝেছিস? ওকে, লেখ, ভেরি গুড, লেখ, ভেরি গুড। নমিনাল ভ্যালু অফ 8% প্রেফারেন্স শেয়ার, 3 লাখের 6% বাই 8%, 2,25,000 নাকি? ন্যারেশন লিখতো বিইং, শোন এরম ভাবে ন্যারেশনটা লিখতে হয়, বিইং 3,000, 6% প্রেফারেন্স শেয়ার, 3,000 6% প্রেফারেন্স শেয়ার at the rate of rupees 100 each, at the rate of rupees 100 each, at the rate of rupees 100 each, converted into, converted into, converted into, কোথায় কনভার্ট হয়েছে? converted into 2,250,8% প্রেফারেন্স শেয়ার। বল বুঝছি না, ন্যারেশন প্রচন্ড ভাইটাল। এখানে শেয়ারের দাম 100ই আছে, শেয়ারের দাম চেঞ্জ হয়নি, এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ভেবে দেখ তাহলে কতগুলো প্রেফারেন্স শেয়ার হয়ে গেছে বল? 2,250 প্রেফার, 2,250, 8% প্রেফারেন্স শেয়ার, 2,250, 8% প্রেফারেন্স শেয়ার at the rate of rupees 100 each, at the rate of rupees 100 each, as per dot dot, ওই পুরোটাই ছেড়ে দে, আমি দেখালাম না, ওই as per স্পেশাল রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট কোর্টস অর্ডার ডট ডট। আমাকে বল এই ন্যারেশনটা বুঝেছিস কিনা?
3000টা প্রেফারেন্স শেয়ার 100 করে কনভার্ট হয়ে গেছে 2250টা প্রেফারেন্স শেয়ার 100 করে অনলাইন। ফুল ক্লিয়ার? ওকে, ভেরি গুড। পরেরটায় এ বি হয়ে গেছে। সি একটা বিভৎস জিনিস, বিশ্বাস কর। দ্য ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার্স which are in arrears for 3 years are to be cancelled. There is no provision for arrear preference dividend. আমি চাই তুই লাইনটা নিজে পড়, এটা আমি চাই। পড়, নিজে নিজে পড়, পড়ে বোঝ, তারপর আমি বোঝাবো। বল, আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলে আমাদের কোম্পানি কত বছর প্রফিটে লস করছে? 5। কোম্পানি যদি লস করে প্রেফারেন্স শেয়ারকে ডিভিডেন্ড দিতে পারবি? না, পারবি না। আরে প্রফিটই তো হয়নি, কি ডিভিডেন্ড দিবি? এরকম 3 বছর তুই ডিভিডেন্ড দিসনি, ওরা বলছে। কত বছরের ডিভিডেন্ড দিইনি? 3। 3 বছরের ডিভিডেন্ডটা জমা আছে, ওরা চাইতে আসছে। আমি ওদেরকে কি বললাম? দেবো না। ওরা মেনে নিয়েছে, ঠিক আছে, চাই না। অ্যাকাউন্টেন্ট হিসেবে তুই কি করবি? একটা হেভি বড় জিনিস বোঝাচ্ছি, ব্রেনটাকে পুরো খুলে পাশে রাখ। একটা হেভি বড় জিনিস বোঝাচ্ছি। এই মুহূর্তে তুই মোবাইলে একটা নোটিফিকেশন পেলি, কোকাকোলা কোম্পানির লটারিতে তুই $50,000 জিতেছিস। আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠান, আমরা টাকাটা রিইম্বার্স করব। তুই কি করবি? আনন্দ করবি? লজিক্যালি এটা ফেক, লজিক্যালি এটা ফেক। তুই এর জন্য আনন্দ করবি না। তুই পরের দিন জানতে পারলি এটা ফেক, তোর আনন্দও হবে না, দুঃখও হবে না। লজিক সেম লজিকে আমার কথাটা শোন। একটা লাইবিলিটি ছিল, কেউ তোর থেকে টাকা চাইতে আসতো, সে বললো আমি টাকাটা চাই না। এবার তুই বল আনন্দ হবে না দুঃখ হবে? তুই বলবি আনন্দ হবে, আমি বলবো এর মধ্যে একটা গল্প আছে। ওই টাকাটা কি তোর রেকর্ডেড লাইবিলিটি না আনরেকর্ডেড লাইবিলিটি? দাঁড়া, যদি রেকর্ডেড লাইবিলিটি হয় তাহলে লাইবিলিটি সাইড থেকে কমে যাচ্ছে, কিন্তু টাকাটা ভেবে দেখ, লাইবিলিটি সাইড থেকে কমে যাচ্ছে মানে তোর হেভি আনন্দ হবে। তোর লক্ষ্যটা কি? লাইবিলিটি থেকে টাকাটা ফান্ডে জমানো, তাই তো? তার মানে এখান থেকে একটা ফান্ড তৈরি হবে। কিন্তু এটা যদি রেকর্ডেড না থাকে আর তারা যদি বলে আমি চাই না, তাহলে তোর ব্যালেন্স শিটকে তো এফেক্টই করছে না। যেটা আনরেকর্ডেড সেটা কিভাবে তোর ব্যালেন্স শিটকে এফেক্ট করে? বল দাদা, কনফিউজড? আমি বলবো, বল প্রেফারেন্স শেয়ার কত টাকা ছিল ওদের? প্রেফারেন্স শেয়ার 3 লাখ, তার উপর কত পার্সেন্ট? 6%। কত বছরের বাকি ছিল? 3 ইয়ার্স, 54,000 টাকা। বল কত টাকা আমার লাইবিলিটি? 54। ওরা কি বললো? এই 54,000 আমি নেবো না, ওরা বলে দিল আমরা নেবো না। আমার কোয়েশ্চেন, এই যে ওরা নেবো না বললো, তোর কি ফান্ড তৈরি হলো? এটা আমার কোয়েশ্চেন। তোর উত্তর হবে না। কেন না? ওই লাস্ট লাইনে লেখা আছে যে এই লাইবিলিটির জন্য কোনো প্রভিশন ছিল না। এই লাইবিলিটির জন্য কোনো প্রভিশন ছিল না মানে এই লাইবিলিটিটা ব্যালেন্স শিটে দেখানো ছিল না। এরকম অঙ্ক এক্ষুনি পাবি, এই লাইবিলিটি ব্যালেন্স শিটে দেখানো আছে আর কেউ বলেছে আমি নেবো না। তাহলে এই যে লাইবিলিটি নিল না, এর জন্য ফান্ড তৈরি হয়ে গেল, তো টাকা বেঁচে গেল। কিন্তু এর জন্য টাকা বেঁচে গেল না, কারণ এটা তো লেখাই ছিল না। তাহলে কি শিখলি? কোনো আনরেকর্ডেড লাইবিলিটি যদি ক্যান্সেল হয় তার জন্য কোনো জার্নাল হয় না। কি শিখলি? কোনো আনরেকর্ডেড লাইবিলিটি যদি ক্যান্সেল হয় তার জন্য কোনো জার্নাল হয় না। আমি কথা দিলাম এটার ওপরে অনেক বড় বড় প্যাচ পরে পাবি, অনেক বড় বড় প্যাচ। কিন্তু এইটুকুটা বুঝেছিস কিনা, এটা খুব জরুরি জিনিস। যেটা আনরেকর্ডেড জিনিস, যেটা ওরা ক্যান্সেল করেছে, যার জন্য কোনো এন্ট্রি হবে না। সো সি দিয়ে তুই লেখ। আগেরটা এ বি করে লিখছিলিস, লিখলে বেটার হতো। প্রথমে জার্নালটা এ দিয়ে করতিস, তারপরেরটা বি দিয়ে করতিস, তারপর একটা সি,
সি দিয়ে লেখ নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, সি দিয়ে লেখ নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড, no entry is required since the liability is unrecorded, since the liability is unrecorded, যেহেতু লাইবিলিটিটা আনরেকর্ডেড এর জন্য কোনো এন্ট্রি লাগবে না। এইটা লিখে দিতে হবে, এটাই কিন্তু এর উত্তর, এটাই কিন্তু এর আনসার। অনলাইন কি বোঝালাম, বুঝেছিস? এক্ষুনি, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এক্ষুনি তোদের কোয়েশ্চেন হবে, দাদা যদি পেমেন্ট হতো, দাদা যদি রেকর্ডেড থাকতো, বিশ্বাস কর সব পাবি, সব পাবি। এই চ্যাপ্টারটা যখন আমরা যত এগোবো, আমরা চ্যাপ্টারটায় যত এগোবো আমরা সমস্ত জিনিস পাবো। এইটার জন্য শুধু এইটুকুটা বুঝতে হবে যে যেহেতু লাইবিলিটিটা আনরেকর্ডেড ছিল, যেহেতু পেমেন্ট হবে না বলেছে, আমাদের দরকার নেই পেমেন্টের, আমরা কি বললাম, নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড। বলো, শুনছি। ওটা ছাড়, ওসব ছাড়, অ্যামাউন্ট ছাড়, তুই শুধু রেকর্ড হলো না কেন সেটা বুঝেছিস কিনা দেখ। ইন ফিউচার আমরা সব বুঝবো, অ্যামাউন্ট সব বুঝবো, ইন ফিউচার অনেক কিছু বলবে। না, ওটা রেকর্ডেড থাকে না, ওটা পরে করা হয়। ওটা লাস্ট লাইনে বলেছে দেয়ার ইজ নো প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিশন, রেকর্ড করা হয়নি। ফিরে আয়, এবিসি শেষ, ডি করে দেখ তো, ডি দ্য গুডউইল অ্যাকাউন্ট অফ 1,20,000। সব থেকে হাস্যকর জিনিস কি, গুডউইল। ভাই যে কোম্পানি লসে রান করছে, যে কোম্পানি ইন্টারনাল রিকনস্ট্রাকশনে যাচ্ছে, তার আবার গুডউইল কি? সো গুডউইল কত টাকা আছে, 1,20,000, অ্যান্ড দ্য ডেবিট ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 1,95,000। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ক্রেডিট হয়, ক্রেডিট হওয়া মানে কি, আমার লাভ, কিন্তু এটা যদি ডেবিট হয় তার মানে এটা লস জমানো আছে, মানে এটা নেগেটিভ। বলছে এই দুটোকে তুমি রাইট অফ করো, প্লান্ট অ্যান্ড মেশিনারি আর ফ্রি হোল্ড প্রিমিসেস আর টু বি রিটেন ডাউন বাই 35,000 আর 22,000 রেসপেক্টিভলি। আরো দুটো অ্যাসেট যেটা তুমি রাইট অফ করো, যার নাম প্লান্ট অ্যান্ড মেশিনারি আর ফ্রি হোল্ড প্রপার্টিজ। তাহলে বলতো ডিতে কি বলেছে, রাইট অফ করতে বলেছে। ডিতে কি বলেছে, রাইট অফ করতে। কোথা থেকে রাইট অফ করবি, যে ফান্ড তৈরি হয়েছিল, এবার তোকে হিসেব করতে হবে তোর ফান্ডে কত টাকা আছে। প্রথম এন্ট্রি থেকে ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে কত টাকা গেছে, 3,00,000, 3,00,000। সেকেন্ড এন্ট্রি থেকে ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে কত টাকা গেছে, 75,000। তাহলে আমার কাছে মোট 3,75,000 ফান্ডে আছে। তো আজকে জার্নালটা এটা করা উচিত। শোন, তোরা করবি না, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট তোরা করবি না, আগে বুঝে নে, হাত পাক করিস না। ক্যাপিটাল রিকনস্ট্রাকশন ডেবিট কত, 3,75,000। আমার কোয়েশ্চেন, তুই কেন ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে গেছলি, কেন ইন্টারনাল রিকনস্ট্রাকশনে গেছলি, কেন গেছলি? দুটো মেন কারণ ছিল, টিএল কে রাইট অফ করবো, গুডউইল কে রাইট অফ করবো। ওরা না বললেও করতে হয়, এটা মনে রাখ। ওরা অনেক সময় বলবে না, অঙ্কে দিয়ে দেবে গুডউইল আছে, পিএল এর ডেবিট ব্যালেন্স আছে, কিন্তু বলবে না রাইট অফ করো, তোকে করতেই হবে, ওটাই তোর মেন কাজ। তো এরপর আমরা কি করব, টু গুডউইল অ্যাকাউন্ট। দেখ, রাইট অফ করছি মানে গুডউইল ডেবিট হয়, আমরা ক্রেডিট করছি। টু গুডউইল বলতো কত টাকা, কত, 1,20,000। টু গুডউইল অ্যাকাউন্ট 1,20,000। টু এসওপিএল অ্যাকাউন্ট, এটাকেও রাইট অফ করলাম, ডেবিট ব্যালেন্স ছিল 1,95,000। টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 35,000। আর টু, শুনছি, ফ্রি হোল্ড প্রিমিসেস অ্যাকাউন্ট কত, 22,000। আমার একটা কথা বল, আমাকে একটা কথা বল, আমার একটা কথা বল, তোর ফান্ডে কত টাকা ছিল, 3,75,000, আর ওরা বলেছে এইগুলো রাইট অফ করতে। হয় 3,75,000টা এর সাথে মিলে যাবে, কিংবা তোর কাছে এক্সট্রা টাকা থাকবে, কখনো এইখানে ব্যালেন্স থাকতে পারবে না, তাহলে তোর অঙ্ক ভুল হচ্ছে। বল, বুঝিনি।
এখন যদি ডেবিট ক্রেডিট মিলে যেত আমি বলতাম ভেরি গুড, কিন্তু আমি জানি মিলছে না। ওদের আনসার অনুযায়ী 3,000 টাকার জন্য মিলছে না, অর্থাৎ এখানে আরো 3,000 টাকা আসতে হবে, তাই তো? তার মানে 3,000 টাকা বেঁচে আছে তোর, বল বুঝিনি? এটা তো ফান্ড, আর এগুলো রাইট অফ করেছিস, করার পরেও তোর কত টাকা বেঁচে আছে? 3। তার নাম আমি কিন্তু বলেছিলাম, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ওই টাকাটাকে কোথায় ট্রান্সফার করে দিবি? টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স। স্টপ। যদি 3,75,000 3,75,000 মিলে যেত তাহলে ক্যাপিটাল রিজার্ভটা আসতো না, আর যদি ব্যালেন্সটা ওপরে আসতো তাহলে অঙ্কটা ভুল করছিস, তাহলে তুই অঙ্কটা ভুল করছিস। ব্যালেন্সটা যদি আসে নিচে আসবে, তাহলে দুটো অপশন, হয় মিলে যাবে কিংবা নিচে ব্যালেন্স আসবে। নিচে ব্যালেন্স এলে তার নাম কি হবে? ক্যাপিটাল রিজার্ভ। তাহলে জার্নালটা বুঝেছিস, আমি ফান্ড তৈরি করেছি, সেই ফান্ড দিয়ে এগুলোকে রাইট অফ করেছি। হেভি করে দেখ বুঝেছিস কিনা। অনলাইন ক্লিয়ার? ওকে, লেখো সুন্দর করে, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট, সুন্দর করে লেখো। ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু গুডউইল অ্যাকাউন্ট। আচ্ছা, ক্যাপিটাল রিকনস্ট্রাকশনটা টাকাটা লিখে ফেল, 3,75,000। টু গুডউইল অ্যাকাউন্ট 1,20,000। টু এসওপিএল অ্যাকাউন্ট, তুই পরীক্ষায় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখিস, ভালো লাগবে দেখতে। টু এসওপিএল অ্যাকাউন্ট শুনছি 1,95,000। টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 35,000। টু ফ্রিহোল্ড প্রিমিসেস অ্যাকাউন্ট, টু ফ্রিহোল্ড প্রিমিসেস অ্যাকাউন্ট 22,000। আর টু, শুনছি, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স কত? 3,000। narration being sundry assets and losses are write off, being sundry assets, being sundry assets and losses, being sundry assets and losses are write off বা written off, যা খুশি। আর রিটেন অফটা বেটার, আর রিটেন অফ আছে। আমরা শুধু এই অঙ্কটার ব্যালেন্স শিট করাতে পারবো না, লজিক দিবি কেন পারবো না? কারণ ওরা ব্যালেন্স শিট করে দেয়নি। এই অঙ্কটা দিয়ে আমি হাত ভাঙালাম। আমি একবারও বলবো না এর থেকে টাফ আছে অঙ্ক, আবার একবারও বলবো না এর থেকে ইজি আছে। অঙ্কের সেন্টিমেন্ট অলওয়েজ সেম হবে। আমরা সেকেন্ড অঙ্ক দেখব অনলাইন, বুঝেছিস পুরোটা? চল, ভেরি গুড। এবার চল দেখি কেমন বুঝেছিস। সামস নাম্বার 3, সামস নাম্বার 3 পড়ছি, তার পরেরটাই আমরা কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমরা পড়ছি। শোন, একটা বড় সড়ো ব্যালেন্স শিট দেওয়া আছে। আমি অঙ্কটা দুটো পার্টে করাবো, আজকে জার্নালটা করাবো, পরের দিন ব্যালেন্স শিটটা করাবো, এবং যেই হয়ে যাবে তোরা বলবি আমরা 15 পেয়ে গেছি, আনন্দ পার। দ্য ব্যালেন্স শিট অফ ই অ্যান্ড কোম্পানি দেওয়া আছে, আই থিঙ্ক বুঝতে পেরে গেছিস ব্যালেন্স শিটটা। থাক, ব্যালেন্স শিট দেখে লাভ নেই এখন। The court approved a scheme of reorganization to take effect on 1/1/21, হচ্ছে রিঅর্গানাইজেশনের স্কিম দিয়েছে। রোমান 1, ঠান্ডা মাথায়। The preference shares are to be written down 275, মানে বল। আগে ছিল, হ্যাঁ আগে ছিল 100, ভেরি গুড। সেটা কত হয়ে গেছে? 75, মানে 25 টাকা ফান্ডে চলে যাবে। এখানে কিন্তু প্রেফারেন্স শেয়ারের নাম নেই। তাহলে জার্নালটা লজিক্যালি কি লেখা উচিত আমি বলবো?
প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹100 অ্যাকাউন্ট ডেবিট, বল বুঝিনি। টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹75 অ্যাকাউন্ট, আর টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। 100 টাকা, 75 টাকা, 25 টাকা। এবার জাস্ট গুণ করে দেখতে হবে, বুঝে গেলে বুঝে গেছি। অনলাইন ক্লিয়ার? ওকে, লেখো সুন্দর করে, লেখো সুন্দর করে লেখো। আর ইন দা বুক সবও লিখতে হবে না, এমনি অঙ্কটা করো বাড়িতে, হোম টাস্কের খাতায় আবার করবে অঙ্কটা। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹100 অ্যাকাউন্ট ডেবিট। ভেবে দেখ এটা ক্যান্সেল হচ্ছে, ওই জন্য প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹100 অ্যাকাউন্ট ডেবিট। টু, শুনছি, টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹75 অ্যাকাউন্ট। টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹75 অ্যাকাউন্ট। টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। বল দেখিনি টাকাটা কেমন হবে, কতগুলো প্রেফারেন্স শেয়ার ছিল, নোট ওয়ানে যা, নোট ওয়ানে যা। 5000, হ্যাঁ 5000 ইন্টু 100 কত হয়? 5 লাখ কর। ডেবিটটা তার মানে 5 লাখ, 5000 ইন্টু 100 কত হচ্ছে? 5 লাখ। তাহলে 5000কে 75 দিয়ে গুণ করে দেখ কত হচ্ছে? 3,75,000। আর বাকি থাকছে কত? ব্যালেন্স কত থাকছে? 1,25,000। সবাই দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা দেখ। অনলাইন ফুল ক্লিয়ার? ভেরি গুড। ন্যারেশন লেখ বিং। ভেরি গুড। ন্যারেশন লেখ বিং। বল বিং কি হয়েছে? বিং 5,000, এখানে নাম নেই প্রেফারেন্স শেয়ারের। বিং 5,000 প্রেফারেন্স শেয়ারস, বিং 5,000 প্রেফারেন্স শেয়ারস at the rate of ₹100 each, being 5,000 প্রেফারেন্স শেয়ারস at the rate of কত করে? ₹100 each, converted into, কোথায় কনভার্ট হয়েছে বল? কনভার্টেড ইনটু, হ্যাঁ 5,000 প্রেফারেন্স শেয়ার কনভার্টেড ইনটু 5,000 প্রেফারেন্স শেয়ার at the rate of ₹75 each, converted into 5,000 প্রেফারেন্স শেয়ারস at the rate of rupees কত বললাম? 75 each, as per dot dot, লেখাচ্ছি না, সেম as per dot dot দিয়ে ক্লোজ করে দে। সবাই বুঝেছিস কিন্তু, দেখি কেমন বুঝেছিস। এর পরের লাইনটা পড় তো। ইকুইটি শেয়ার ₹2 ইচ, মানে বল, মানে ইকুইটি শেয়ারটা কত টাকা করে হয়েছে? 1। বলতো আগেকার ইকুইটি শেয়ার কত টাকা ছিল? 10। ওই 10 টাকাটা 1 টাকা হয়ে যাচ্ছে। বলতো জার্নাল কি হওয়া উচিত লজিক্যালি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট, লজিক। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹1 অ্যাকাউন্ট, আর টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন ব্র্যাকেটে ব্যালেন্স। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট। টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹1 অ্যাকাউন্ট, আর টু টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। বল দেখিনি কতগুলো ছিল? কতগুলো? 70,000। তার মানে 70,000 ইন্টু 10, 7 লাখ। 70,000 ইন্টু 1, 70,000। তাহলে ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে কত যাচ্ছে? 6,30,000। ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে কত যাচ্ছে? 6,30,000। ন্যারেশন লেখ তো বিং কি হয়েছে বল? বিং 70,000, 70,000ই তো।
being 70,000 equity shares at the rate of rupees 10 each, being 70,000 equity shares at the rate of rupees 10 each, converted into কোথায় 70,000 equity shares at the rate of rupees 1 each. 70,000 equity shares at the rate of rupees 1 each as per dot dot, পরীক্ষায় পুরো লিখতে হবে, আমি লেখাচ্ছি না, as per dot dot. রোমান 2 এ আয়। রোমান 2 কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, শোন দারুণ করে শোন। প্রেফারেন্স ডিভিডেন্ড ওয়ার ইন এরিয়ার ফর 4 years, ফুল স্টপ। বলছে প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড 4 বছরের বাকি আছে। চেঁচা বই দেখে চেঁচা, প্রেফারেন্স শেয়ার কত টাকা ছিল? প্রেফারেন্স শেয়ার কত টাকা ছিল? 5 লাখ। প্রেফারেন্স শেয়ারের কোনো নাম ছিল? ছিল না তো। অঙ্কটায় আনসারের পর হিন্টসে দিয়েছে 10%, ধরে নাও অঙ্কটা ভুল আছে, ধরে নাও 10%। তাহলে বল প্রেফারেন্স শেয়ারটা কত পার্সেন্ট ছিল? 10। তাহলে বলতো 5 লাখের 10% মানে কি? 1 বছরের ডিভিডেন্ড। 5 লাখের 10% মানে কি? এরকম ক বছরের ডিভিডেন্ড বাকি আছে? 4 years। কত হচ্ছে বল দিন? 2 লাখ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমার কোয়েশ্চেন তোদের কাছে, এটা 2 লাখ সেটা কোয়েশ্চেন ছিল না। আমার কোয়েশ্চেন এইবার, এই 2 লাখটা রেকর্ডেড না আনরেকর্ডেড? তোর চোখ চলে যাবে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে না থাকলেই তো আনরেকর্ডেড। তুই আর আন্দাজে বলবি না। ব্যালেন্স শিটের লাইবিলিটিতে কি এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড আছে? আনসার না, তার মানে এটা রেকর্ডেড নয়। বল কি করে বুঝলাম, বুঝেছিস কিনা? ওরা সবসময় বলবে না রেকর্ডেড কি আনরেকর্ডেড। আগেরটায় কেন বলে দিয়েছিল রে? আরে ব্যালেন্স শিটে তো ছিল না। এখানে কিন্তু বলবে না ওরা রেকর্ডেড না আনরেকর্ডেড। যদি আমি এই 2 লাখ টাকাটা দেখতে পেতাম লাইবিলিটিতে তাহলে বলতাম রেকর্ডেড, কিন্তু আমরা 2 লাখ টাকাটা দেখতে পাইনি, সুতরাং এটা আনরেকর্ডেড। এবার কি বলেছে পর, বলেছে ইট ওয়াজ ডিসাইডেড টু ওয়েভ মানে ছেড়ে দেওয়া 3/4। বলছে 3/4 ছেড়ে দাও, চাই না। সামস নাম্বার 1 প্রথম অঙ্কে কি শিখলি? আনরেকর্ডেড কোনো জিনিস ছেড়ে দিলে কোনো এন্ট্রি হয় না, শিখলি তো? আনরেকর্ডেড কোনো জিনিস পেমেন্ট না করলে কোনো এন্ট্রি হয় না, তার মানে ওই 3/4 এর কোনো এন্ট্রি হবে না। কিন্তু বাকি 1/4 কি বলেছে পর, বলছে an equity shares of 1 each to be allotted to the remaining quarter মানে 1/4। বলছে 1/4 পেমেন্ট হচ্ছে। এবার বল 2 লাখের 1/4 মানে কত? 50,000। তাহলে আমাকে বল কত পেমেন্ট হচ্ছে? 50। বলতো সামস নাম্বার 1 আর সামস নাম্বার 2 এর তফাৎ কি? সামস নাম্বার 1 এ পুরোটাই ছেড়ে দিয়েছিল, আমরা কি লিখে দিয়েছিলাম? নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড। সামস নাম্বার 2 এ কত ছেড়ে দিচ্ছে? 3/4। এন্ট্রি করতে হবে না, লিখতেও হবে না, কিন্তু 1/4টা পেমেন্ট হচ্ছে ভাই, এর জার্নাল হবে। যেটা পেমেন্ট হচ্ছে তার জার্নাল হবে। কোন টাকাটার জার্নাল হবে? 50,000 এর। কোথা থেকে 50,000 পেয়েছি? পরিষ্কার বুঝেছিস? 5 লাখ ছিল প্রেফারেন্স শেয়ার, তার 10%। ক বছরের বাকি ছিল? 4। তাহলে টোটাল ডিভিডেন্ডটা কত? 2 লাখ বাকি ছিল, তার 1/4 পেমেন্ট হচ্ছে। কত পেমেন্ট হচ্ছে? 50। এবার পেমেন্টের জার্নাল বলছি, কমন সেন্সকে পুশ কর, মুখস্থ করবি না। পেমেন্টের জার্নাল বলছি, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট। শুনবি, কাকে ডেবিট করলাম? এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড টু ব্যাংক অ্যাকাউন্ট। কখন লিখতাম? যদি বলতাম পেমেন্ট করেছি, যদি কি বলতো ক্যাশ দিয়ে বা চেক দিয়ে পেমেন্ট করেছি, তাহলে কি লিখতাম? টু ব্যাংক। টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট কখন লিখতাম?
যদি বলতো এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডের বদলে ডিবেঞ্চার দিয়েছি, এবার বইটা পড়ে বলতো কি দিয়েছে ওরা, ইকুইটি শেয়ার, তাহলে কি হবে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেন জার্নালটা হলো লজিক্যালি বুঝেছিস কিনা দেখ। তো জার্নালটা হচ্ছে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা কিন্তু অন্য কিছুও হতে পারতো, সেটাই বোঝালাম আমি। ডেবিটটা এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্টই হবে, টু যেটা দেবে সেটা টু হবে। যদি চেক দিয়ে বা ক্যাশ দিয়ে দিত টু ব্যাংক লিখতাম, ডিবেঞ্চারও দিতে পারতো টু ডিবেঞ্চার লিখতাম, ইকুইটি শেয়ার দিয়েছে বলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখেছি। টাকা কত হবে, 50,000, নোটে দেখাচ্ছি কিন্তু আপাতত 50,000। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। যে টাকার গল্পটা বলছিলি একটু আগে, সে বুঝেছিস টাকাটা কোথা থেকে পেলাম? হুম, ওই জন্যই বলছিলাম অঙ্ক পেতে দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে, ফিরে আয়। তো জার্নাল লিখেছিস নিশ্চয়ই, ন্যারেশনটা লেখ, তারপর নোট লেখাচ্ছি, লেখ। বি, বল দিগিনি কি হয়েছে? তুই ইকুইটি শেয়ার ইস্যু করেছিস, বিং 1 টাকা করে ইকুইটি শেয়ার, মানে কতগুলো ইকুইটি শেয়ার, 50,000। বিং 50,000 ইকুইটি শেয়ার, লেখ বিং 50,000 ইকুইটি শেয়ার at the rate of rupees 1 each, being 50,000 equity shares at the rate of rupees 1 each, issued in full settlement of, issued in full settlement of, issued in full settlement of, কাকে সেটেল করতে ইস্যু করেছিস? ইন ফুল সেটেলমেন্ট অফ এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, ইন ফুল সেটেলমেন্ট অফ এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, in full settlement of arrears preference dividend। হচ্ছে, লেখ নোট, লেখ amount of preference dividend to be paid, amount of preference dividend to be paid সমান amount of preference dividend to be paid, amount of preference dividend to be paid সমান রুপিস ফার্স্ট ব্র্যাকেট, এরম ভাবে লেখ 5 লাখ, শোন, into 10% into 4 years into 1/4 directly 1/4 পেমেন্ট করেছিস তো। ওই বোর্ড টাকা তো সবাই বোর্ড টাকা। 5 লাখের 10% মানে কি? কেউ বলবি না 50,000 প্লিজ। 5 লাখের 10% মানে 1 বছরের ডিভিডেন্ড। ক বছরের বাকি ছিল? 4 ইয়ার্স। কতটুকু পেমেন্ট করেছিস? 1/4 ডাইরেক্টলি করতে হবে। সমান কত টাকা হলো বল? 50,000। দারুণ করে দেখ বুঝেছিস কিনা। অনলাইন বুঝেছিস? হ্যাঁ শোন, এই জার্নালটার সব থেকে টাফ পার্টে আসি, এই জার্নালটার সব থেকে টিপিক্যাল পার্টে আসি। বলতো তুই যে এই অঙ্কটা করছিস, এই অঙ্কটার মেন উদ্দেশ্য কি? 15 নাম্বার পাওয়া নয়। এই যে অঙ্কটা করছি তার মেন উদ্দেশ্য হচ্ছে জমানো লস গুলোকে রাইট অফ করা। সবাই হ্যাঁ কি না বল? এই অঙ্কটার মেন উদ্দেশ্য কি? হ্যাঁ, জমানো লস গুলোকে রাইট অফ করা। এই একটা জমানো লস তৈরি হয়ে গেল। হাই দেখো, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডকে যেই ডেবিট করলি একটা জমানো লস তৈরি হয়ে গেল। তুই বুঝতে পারছিস কি? এবার তুই দেখ, এটা কিন্তু একটা লস তৈরি হয়ে গেল এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, যেটা আমরা দিইনি, এখন ডেবিট করলাম। তো মনে রাখিস, এইরকম কখনো এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড ডেবিট করলে যখন সব রাইট অফ করবি তখন এটাকে রাইট অফ করে দিবি, ওরা আর বলবে না। অর্থাৎ যখন তুই টু গুডউইল করবি, কথা কথা টু প্রফিট অ্যান্ড লস করবি, তখন কিন্তু টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড করে দিবি, কারণ এটা আনরেকর্ডেড ছিল। তাহলে কি শিখলি? কোন আনরেকর্ডেড লাইবিলিটি পেমেন্ট করলে পেমেন্টের এন্ট্রি তো হবেই, সেটাকে আবার রাইট অফও করতে হবে। এইটা কিন্তু ওরা বলবে না, এটা তোকে নিজে থেকে করতে হবে, করাবো। আর নাম্বার থ্রি, সবাই আয়, নাম্বার 3,
accrued interest on debenture are to be paid in cash. স্টপ। বলছে ডিবেঞ্চারের ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং ছিল, আমি ডিবেঞ্চারকেও ইন্টারেস্ট দিতে পারিনি, সেটা আমরা পেমেন্ট করছি। আমার কোয়েশ্চেন, কত টাকার আউটস্ট্যান্ডিং ছিল দেখে বল। ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট কত টাকার আউটস্ট্যান্ডিং ছিল দেখে বল। পাসনি? 24,000। কোথায় ছিল বলতো? লাইবিলিটি সাইডের লাস্ট আইটেম দেখ, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের লাস্ট আইটেম। আচ্ছা, অ্যাক্রুড ইন্টারেস্ট কত টাকা আছে? 24। তার মানে কেউ বলবি এটা রেকর্ডেড, এটা অলরেডি কি, এটা কিন্তু আনরেকর্ডেড নয়। কি করে বুঝলি? এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে অলরেডি আছে। এটাকে পেমেন্ট করছে, এটাকে কি করছে? পেমেন্ট করছে। বলতো কি জার্নাল হওয়া উচিত? আরে সহজ, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আমরা কোম্পানি তো ব্যাংক দিয়ে পেমেন্ট করি, ক্যাশ দিয়ে করি না। শেষ। আস্তে শোন, যখন সব জিনিস রাইট অফ করব তখন কি অ্যাক্রুড ইন্টারেস্ট কেও রাইট অফ করব? লজিক কি? একদম নয়। কারণ এটাকে ডেবিট, হ্যাঁ এটাকে ডেবিট করছি কেন? যেটা রেকর্ডেড ছিল তাকে ক্যান্সেল করার জন্য ডেবিট করছে, আর ক্যান্সেল একে করতে হবে না। কিন্তু যদি এটা আনরেকর্ডেড থাকতো আর আমি পেমেন্ট করতাম তাহলে কিন্তু রাইট অফ করতে হতো। এই দুটো জিনিস বুঝে নিতে হবে, যে কোনো আনরেকর্ডেড জিনিস পেমেন্ট করলে তাকে রাইট অফ করতে হতো, কিন্তু এটা রেকর্ডেড পেমেন্ট করলাম, রাইট অফ করার দরকার নেই। জাস্ট জার্নালটা হবে অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড। লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, accrued interest account debit to bank account, being accrued interest paid, being accrued interest paid, being accrued interest paid। পরেরটায় আয় তো, পরেরটায় নাম্বার 4, ইনভেস্টমেন্ট আর টু বি সোল্ড ফর 1 লাখ। চেঁচা, ইনভেস্টমেন্ট কত ছিল? চেঁচা চেঁচা, ব্যালেন্স শিট দেখে চেঁচা। ইনভেস্টমেন্ট, ওই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত ছিল? 60,000। 60,000, হ্যাঁ 60,000, ভেরি গুড। 60,000 টাকার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকায় বেচে দিয়েছে। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারের চ্যাপ্টারের জার্নাল বল। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারের আগের চ্যাপ্টারের জার্নাল কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকায় বেচেছে? 1 লাখ। 2, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, কত টাকার ছিল দাম? 60,000। আর 2, এসওপিএল অ্যাকাউন্ট, তাই তো? কিন্তু এখানে তাই করব না, লজিক দে। এখানে এসওপিএল কে টানবো না, লজিক দে। আরে এখানে এসওপিএল নিজেই তো নেগেটিভ, তাকেই তো রাইট অফ করতে হবে। এখানে যদি কোনো টাকা থাকে সেটা ডাইরেক্টলি আমি ফান্ডে ট্রান্সফার করে দেবো। এই জার্নালটাই যদি রিডেমশন অফ ডিবেঞ্চার নয়, কি বলে, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারে হতো তাহলে কিন্তু তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হতো, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে এই জার্নালটায় এসওপিএল না হয়ে কাকে ডেবিট, কাকে কাজ করব? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। যদি লসেও বিক্রি করতো তাও কিন্তু আমি এখানে ক্যাপিটাল রিকনস্ট্রাকশনকেই লিখতাম। তাহলে কি শিখলি? ইনভেস্টমেন্ট বিক্রি করে লাভ বা ক্ষতি হলে ওই ফান্ডে টাকা ট্রান্সফার করব বা ওই ফান্ড থেকে টাকা নেবো, যা হবে ওই ফান্ড দিয়ে, এই চ্যাপ্টারের জন্য। তাহলে এখন কি জার্নাল হচ্ছে? ব্যাংক ডেবিট 1 লাখ করো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ। 1 লাখ টাকায় বেচেছিস, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ। টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 60,000, টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 60,000, টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 40,000, টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 40,000। বলতো ন্যারেশন কি? being investment sold at profit, being investment sold, being investment sold at profit, being investment sold at profit।
পাঁচেরটায় আয় আস্তে, অ্যামাউন্ট অফ 9,000 টু বি প্রোভাইডেড ফর ব্যাড ডেট, মানে বল প্রভিশন ফর ব্যাড ডেট করতে বলেছে 9,000। আচ্ছা এটা অ্যাসেট কমে যাওয়া তো, প্রভিশন ফর ব্যাড ডেট মানে আমরা যখন সব রাইট অফ করব তখন 2 করে দেবো, একবারে করবো, দাঁড়া। ছয়েরটায় আয়, পেটেন্ট, গুডউইল, ডেফার্ড অ্যাডভার্টাইজিং আর টু বি রিটেন অফ, বলছে এগুলোকে রাইট অফ করো, থ্যাংক ইউ, এমনি করবো। সাতেরটায় আয়, প্লান্ট ইজ ভ্যালুড অ্যাট 78,000, প্লান্টের দাম আজকে 78, ওই খোঁজ খোঁজ প্লান্ট কত ছিল ব্যালেন্স শিটে, 1,00,000, সেটা আজকে 78 হয়েছে, মানে বল কমে গেছে, কত টাকা কমে গেছে, 22। তার মানে এর পরে সবকিছু মিলিয়ে রাইট অফ, সবকিছু মিলিয়ে রাইট অফ। আমার চোখ যাবে ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে এখনো পর্যন্ত কত টাকা জমেছে। চল প্রথম এন্ট্রি থেকে হিসাব কর, ক্যাপিটাল রিকনস্ট্রাকশনে আমাদের কত টাকা জমেছে, ক্যালকুলেটর নে, যোগ করে দেখ। প্রথম এন্ট্রি থেকে কত টাকা রে, 1,25,000। তারপরের এন্ট্রি থেকে 6,30,000। তারপরের এন্ট্রিতে নেই মনে হয়, আর এই সবে একটাতে 40, হ্যাঁ 7,95,000, ভেরি গুড সবাইকার 7,95,000। তো একেবারে জার্নাল লেখ, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট 7,95,000, একেবারে জার্নাল লেখ, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট 7,95,000। হেভি করে দেখবি বুঝেছিস কিনা। 2, যেগুলোকে রাইট অফ করতে বলেছে চুপচাপ করতে থাক। 2, দাঁড়া আগে ভালোগুলোকে রাইট অফ কর। 2, 6 নম্বরে আয়, টু পেটেন্ট, পেটেন্ট রাইট অফ করতে বলেছে, খোঁজ। টু পেটেন্ট 38,000। টু গুডউইল, টু পেটেন্ট 38,000। টু গুডউইল, খোঁজ গুডউইল 1,22,000। টু ডেফার্ড অ্যাডভার্টাইজিং, এগুলো সব ফিকটিসিয়াস অ্যাসেটস। টু ডেফার্ড অ্যাডভার্টাইজিং, খোঁজ। টু ডেফার্ড অ্যাডভার্টাইজিং কত, 1,00,000। একটা গল্প বলবো, অঙ্কটাই কিন্তু ওরা ইচ্ছা করে প্রফিট অ্যান্ড লস বলেনি, খোঁজ দিগিনি প্রফিট অ্যান্ড লস, খোঁজ খোঁজ খোঁজ। 4,50,000, ওটা হ্যাঁ ওটা নেগেটিভ ছিল, ওটা বলেনি, ডেবিট লিখেছে, ওইটাকে রাইট অফ করতেই হবে। টু প্রফিট অ্যান্ড লস লেখ, ওরা বলবে না ওই জন্যই বললাম। টু প্রফিট অ্যান্ড লস 4,50,000, সারপ্লাসে ছিল। টু প্রফিট অ্যান্ড লস, ডেবিট মানে ওটা নেগেটিভ। টু প্রফিট অ্যান্ড লস কত টাকা, 4,50,000। আচ্ছা আর কি করতে বলেছিল, টু প্লান্ট, টু প্লান্ট কত, 22,000। টু প্লান্ট অ্যাকাউন্ট 22,000, দাঁড়া। টু প্রভিশন ফর ব্যাড ডেট, ওইটা করতে বলেছিল রে, প্রোভাইড করতে বলেছিল না ব্যাড ডেটের জন্য। টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা, টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা, 9,000। 9,000। এবার একটা বড় সড়ো গল্প বলি, ওই 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 সেই কি ছিল ওটা, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, ওইটাকে কিন্তু মনে করে এখানে রাইট অফ করতে হবে, নাহলেই গল্প শেষ। টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, ওপরটা দেখে থেকে বল কত টাকা, টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড 50,000। টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড 50,000। এইবার দেখ কত টাকা বেঁচে আছে, ওরা বলছে 4,000 টাকা বেঁচে আছে, থাকছে কি দেখ, ওদের আনসার অনুযায়ী 4,000 টাকা বেঁচে থাকছে। টু এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000। ন্যারেশন, বিং সান্ড্রি অ্যাসেটস অ্যান্ড লসেস রাইট অফ, শুধু রাইট অফ লেখ তাহলেই হবে, আর লিখতে হবে না। বিং সান্ড্রি অ্যাসেটস অ্যান্ড লসেস রাইট অফ, বিং সান্ড্রি অ্যাসেটস অ্যান্ড লসেস রাইট অফ। এই অবধি যে ক্লাসটা আমি ডেলিভার করলাম, এরপর ব্যালেন্স শিটটা করতে হবে, যেটা আমরা পরের ক্লাসে করাবো। আগে আমি স্ক্রিন রেকর্ডিং অফ করি, তারপর কিছু কথা বলছি।